আবু সাইদের এই মামলাটাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটায় কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন প্রত্যক্ষদর্শী হিসেবে রংপুর কারমাইকেল কলেজের একজন শিক্ষার্থী ইমরান আহমেদ, এবং তিনিও বলেছেন যে সেখানে আবু সাইদের মাথার পেছনে আঘাতে রক্ত পড়া শুরু হয়েছিল আগে থেকেই। মানে তিনি যখন দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন পুলিশের সামনে, তার আগে থেকেই তার মাথার পেছনে রক্ত ঝরছিল। এবং ছবিগুলো যদি, যেসব ছবি ভিডিও পাওয়া যায় সেগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন, তাহলেও দেখবেন তার পরনের কালো গেঞ্জিতে এমন কোনো ভেজা ছাপ পর্যন্ত নাই, ছিদ্র তো অনেক দূরের কথা, যাতে মনে হতে পারে যে আবু সাইদের বুক ভেদ করে কিছু গেছে। বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে 2024 সালের যে ঘটনাটি সবাইকে, কোটা সংস্কার আন্দোলন যে বাংলাদেশ জুড়ে শুরু হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা বিক্ষোভ করে যাচ্ছে এবং সেই বিক্ষোভে তাদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে, এসব বিষয়ে যারা এক রকমের অসচেতন ছিলেন, বা ঠিক মানে এই ঘটনাগুলো যে ঘটছে, শাহবাগ বন্ধ আছে অনেকদিন ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি জানি একটা আন্দোলন চলছে, কিন্তু ঠিক কি ঘটছে, সেটা কি সারা দেশেই ঘটছে কিনা, এসব বিষয়ে যারা এক রকমের নির্লিপ্ত ছিলেন, সকলের সকল দৃষ্টি গিয়ে এই কোটা সংস্কার আন্দোলনে পরে যখন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। আবু সাইদ নিহত হন শুধু তাই নয়, তিনি নিহত হওয়ার খবরের সঙ্গে সঙ্গে তার যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সে ছবিতে দেখা যায় তিনি দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন এবং এই পুরো ঘটনার সামনেই তাক করা ছিল যমুনা টেলিভিশনের ক্যামেরা, এবং সেই যমুনা টেলিভিশনের ভিডিও চিত্র থেকে এরপর অনেক অনেক স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে, মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্যদিকে এই ছবিটিকে সরাসরিভাবে একটা প্রমাণ হিসেবে হাজির করা যায় সাধারণ মানুষের মধ্যে। মানে আমরা সকলেই ভাবি একজন সাহসী নিঃশঙ্ক তরুণ, যিনি তার দাবি আদায়ের লক্ষ্যে দুহাত প্রসারিত করে পুলিশের তাক করা বন্দুকের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন, পুলিশই নিশ্চয়ই তাকে গুলি করেছে, না হলে তিনি নিহত হলেন কি করে। কিন্তু পুলিশ তখন ছররা গুলি ছুটছিল এবং এমনকি যমুনা টেলিভিশন থেকে, যমুনা টেলিভিশনের কাছ থেকে ছবি ধার করে সংবাদ প্রচার করা প্রথম আলো সহ সকল সংবাদ মাধ্যমই 2024-এর 16ই জুলাইয়ের সেই খবরটিতে লিখেছিল যে পুলিশ ছররা গুলি ছোড়ে এবং এরপর আবু সাইদকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। মানে আদালতে এই প্রশ্নটা কিন্তু একজন আইনজীবী তুলেছিলেন যে আমরা যা দেখেছি সেটাই কি প্রমাণ? মানে যমুনা টিভি দেখালো বটে যে ছররা গুলি ভর্তি পুলিশের বন্দুকের সামনে গিয়ে সাহসী তরুণ আবু সাইদ হাত প্রসারিত করে দাঁড়িয়েছেন, কিন্তু গুলিটা আবু সাইদের বুক ভেদ করে গেল কিনা সেটা তো আসলে ভিডিও ক্যামেরায় ধরা পড়ে না, কারণ ভিডিও ক্যামেরা গুলি চলে যাওয়ার মতো এমন মানে গতিশীল একটা বস্তুকে সরাসরি ধরতে পারে না। তার মানে আমরা একটা দৃশ্য দেখেছি বটে, যে দৃশ্যে আবু সাইদ সাহসী তরুণ দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন এবং আবু সাইদের মৃত্যুর খবরের সাথে সাথে সারা বাংলাদেশে যে তার এই হাত প্রসারিত করা ছবি শুধু ছড়িয়ে পড়লো তাই নয়, এমন একটা স্কেচ ছড়িয়ে পড়লো যে সেই স্কেচ রীতিমতো আমাদের বুকে গিয়ে বিঁধল যে আমার দেশের এক বিশ্ববিদ্যালয় তরুণ, সে কোটা সংস্কার চাইছে বিসিএস পরীক্ষায়, অথচ পুলিশ তার বুক ভেদ করে গুলি চালাচ্ছে। সরকার এমন পুলিশ মোতায়েন করেছে যে পুলিশ কিনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বুকে গুলি চালিয়ে দিতে দ্বিধা করছে না। এই স্কেচটা দিয়েই কিন্তু 2024-এর জুলাইয়ের আন্দোলনে প্রথম সম্মিলিত যে ঐকমত্য প্রকাশ করা, একাত্মতা প্রকাশ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা শুরু হয়েছিল। মানে সকলে প্রোফাইল লাল করলেন সেটা তো অনেক পরে, জুলাইয়ের শেষে, আগস্টের শুরুর দিকে, কিন্তু এই যে আবু সাইদের স্কেচটা কিংবা আবু সাইদের ছবিটা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়লো এবং সাধারণ মানুষ
ভাবতে শুরু করলেন যে আমার সন্তান, আমার বিশ্ববিদ্যালয়ের তরুণ, আমার শিক্ষার্থীদের ওপর আমার দেশের পুলিশ গুলি চালাতে শুরু করেছে। আদালতে ওই প্রশ্নের উত্তর যেমন মেলে নাই যে ভিডিও চিত্রটাকে আসলে একমাত্র প্রমাণ হিসেবে হাজির করা যায় কিনা, কারণ ভিডিও চিত্রে রাবার বুলেট ও সমৃদ্ধ বন্দুক তাক করা ছিল বটে, কিন্তু এই গুলি আবু সাইদের বুক ভেদ করে গেছে কিনা সেটার কোনো প্রমাণ যেমন হয় না। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা এই প্রশ্নও তুলেছিলেন, যেটা এত বাধা নিষেধের মধ্যেও বাংলাদেশের শিরোনাম হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারেও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেছিলেন যে তিনি আদালতে প্রশ্ন তুলেছেন যে আবু সাইদ যদি গুলিবিদ্ধ হয়েই মারা যাবেন, তাহলে আবু সাইদের গায়ের যে কালো গেঞ্জিটা আদালতে সাক্ষ্য হিসেবে পেশ করা হয়েছে, সেই গেঞ্জিতে কোনো গুলির ছিদ্র নাই কেন? মানে গুলি ভেদ করে যাচ্ছে, একজনের বুক ভেদ করে যাচ্ছে, সেই গুলিতে তার মৃত্যু হচ্ছে, কিন্তু তার পরনের যে টি শার্ট বা কালো গেঞ্জি তাতে গুলির কোনো ছিদ্র নাই। এসব সহ আরো অনেক প্রশ্নের উত্তর না মেলাতেই আবু সাইদের মৃত্যু, যেই মৃত্যুকে ইত্তেফাক আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান আবু সাইদের মৃত্যুর এই দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে যে দিনটিকে পালন করছে সরকার, সেই দিনটিতে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী, যে বিবৃতি দিয়েছেন, সে সংক্রান্ত খবরে ইত্তেফাক শিরোনাম করেছে জুলাইয়ের পোস্টার বয় আবু সাইদ। আবু সাইদের বুকে গুলির ছিদ্র ছিল না, মানে টি শার্টে গুলির ছিদ্র ছিল না। এখানেই কি আবু সাইদের মৃত্যু নিয়ে প্রশ্ন শেষ হয়? প্রথম যখন শেখ হাসিনার আমলে পুলিশ এজাহার দিয়েছিল যে এই আবু সাইদের মৃত্যুর বিষয়ে, তখন তারা বলেছিল যে মাথার আঘাতে আবু সাইদের মৃত্যু হয়েছে, ইট পাটকেলের আঘাতে, এবং কারণ ওখানে এমনভাবে পুলিশের দিকে ইট পাটকেল ছুটছিল সাধারণ ছাত্ররা, এবং তার মাথা থেকে আগেই রক্তক্ষরণ শুরু হয়েছিল। পুলিশ এমন একটা বয়ান দিয়ে একটা মামলা দায়ের করেছিল বটে। খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা যে এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে যখন 2025-এর আগস্টে আবু সাইদের পিতা তার সাক্ষ্য দেন 28শে আগস্ট, তখন তিনি বলে বসেন যে তার কাছে যখন গভীর রাতে তার পুত্রের লাশ পৌঁছয়, তখন তার পুত্রের মাথার পেছন থেকে ঝরঝর করে রক্ত ঝরছিল। মানে এর আগে বহু সময় পার হয়ে গেছে, কিন্তু আবু সাইদের মাথার পেছনে এমন গভীর ক্ষত হয়েছিল যে সেই রক্ত পড়া বন্ধ হয় না। ট্রাইব্যুনালে আবু সাইদের পিতার সেই সাক্ষ্যটা প্রথম আলো, সমকাল সহ বাংলাদেশের সকল শীর্ষস্থানীয় দৈনিকের শিরোনাম হওয়ার পর আপনি এখনো খুললে দেখবেন 28শে আগস্ট রাতের দিকে কিংবা 29শে আগস্ট এসে সকল পত্রপত্রিকাকে ওই খবরটাতে একটা পরিবর্তন আনতে হয়, এবং প্রথম আলো রীতিমতো সংশোধনী দিয়ে সেখানে বলে যে ট্রাইব্যুনালে তাদের সাংবাদিক ঠিকই শুনেছেন যে পিতা বলেছেন যে মাথা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছিল, কিন্তু তাদের প্রতিবেদককে ফোন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে আবু সাইদের পিতা মাথার পেছন দিয়ে রক্ত ঝরার কোনো কথা বলেন নাই, বরং তিনি গুলি বুকে ছিদ্র ছিল এবং বুক দিয়ে রক্ত পড়েছে এ কথা বলেছেন। এবং তারপর প্রথম আলো সেটা আপডেট করে, কিন্তু প্রথম আলো তাও মোছে না যে মাথা দিয়ে রক্ত ঝরছিল বলেছিলেন আবু সাইদের পিতা। কিন্তু সুরতহাল রিপোর্ট থেকে শুরু করে কোনো রিপোর্টে কিংবা মানে যারা সাথে সাথে দেখেছেন আবু সাইদকে, যারা নিয়ে গেছেন ঘটনাস্থল থেকে, এমনকি এই যেই ছবিগুলো, ভিডিওগুলো দেখা যায়, যেই ছবিগুলো প্রকাশিত হয়েছে আবু সাইদের মৃত্যুর পর, সেখানেও দেখা যায় যে সম্ভবত রাবার বুলেটের আঘাতেই জর্জরিত হয়ে আবু সাইদ একসময় হাঁটু গেড়ে বসে পড়েন, এবং তখন তার আন্দোলনের সহকর্মীরা তাকে নিয়ে যান, এবং তারা তারপর সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন যে
তাদের বেশ খানিকটা সময় লেগে যায় আবু সাইদকে হাসপাতালে নিতে, আর আবু সাইদকে হাসপাতালে নিতেই তিনি মারা যান। আবু সাইদের এই মামলাটাতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাটায় কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন প্রত্যক্ষদর্শী হিসেবে রংপুর কারমাইকেল কলেজের একজন শিক্ষার্থী ইমরান আহমেদ, এবং তিনিও বলেছেন যে সেখানে আবু সাইদের মাথার পেছনে আঘাতে রক্ত পড়া শুরু হয়েছিল আগে থেকেই, মানে তিনি যখন দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন পুলিশের সামনে, তার আগে থেকেই তার মাথার পেছনে রক্ত ঝরছিল। এবং ছবিগুলো যদি, যেসব ছবি ভিডিও পাওয়া যায় সেগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন তাহলেও দেখবেন তার পরনের কালো গেঞ্জিতে এমন কোনো ভেজা ছাপ পর্যন্ত নাই, ছিদ্র তো অনেক দূরের কথা, যাতে মনে হতে পারে যে আবু সাইদের বুক ভেদ করে কিছু গেছে। ইমরান আহমেদ নামের শিক্ষার্থী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যতে বলেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মাথার পেছনে মারাত্মক আঘাত পান এবং সেখান থেকে তার রক্ত পড়া শুরু হয়। সেই অবস্থাতেই তিনি বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর গেটের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। ওই সময় খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ। আদালতে আসামি পক্ষের আইনজীবীরা প্রশ্ন করেছিলেন যে ছররা গুলির আঘাতে যদি সত্যি আবু সাইদের মৃত্যু হয়ে থাকে তাহলে ছররা গুলির কোন গুলিগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর কেন ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে না, এবং পরীক্ষা করে কোন দেশের থেকে কেনা ছররা গুলিতে এরকম মৃত্যু ঘটতে পারলো, মানে ছররা গুলি রাবার বুলেট প্রাণঘাতী হয়ে উঠল, সেটা জানা যেমন জরুরি তেমনি যে দেশ ওই গুলিগুলো পুলিশকে বিক্রি করেছে সেসব দেশের সঙ্গেও আলাপ করা জরুরি বাংলাদেশের, যে আইন শৃঙ্খলা রক্ষায় বা সংঘর্ষ দমনে শান্তিপূর্ণভাবে জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ যে ছররাগুলি ব্যবহার করে এবং যে কারণে কোনো একটি দেশ নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের কাছে সেটা বিক্রি করেছে প্রাণঘাতী হবে না বলে, সেইগুলি কি করে প্রাণঘাতী হয়ে উঠলো এবং কি জবাবদিহি ওই কোম্পানির কাছে আছে, অত দূরে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক কি গুলিতে মারা গেছে সেই বুলেটটা পর্যন্ত কোনো মৃত্যুর ক্ষেত্রেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে জুলাইয়ের কোনো মৃত্যুর ক্ষেত্রেই এখন পর্যন্ত সামনে নিয়ে আসা হয়নি। তবে আবু সাইদ গুলিতে নিহত হলে তার গেঞ্জিটা কি করে অক্ষত থাকলো সে প্রশ্ন যেমন আছে, তেমনি রাবার বুলেটে তো তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেনই। অনেক রাবার বুলেটের চিহ্ন তার শরীরে পাওয়া গেছে বলে তখনকার নানা শিক্ষার্থী কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গেও বলেছেন। তাহলে সেই রাবার বুলেট কি করে প্রাণঘাতী হয়ে উঠলো সে প্রশ্নের যেমন উত্তর মেলে নাই, তেমনি রাবার বুলেট শরীরে নিয়ে আন্দোলনে অংশ নেওয়া অনেকে বাংলাদেশে নানা সময়ে বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তো দশকের পর দশক বেঁচেছিলেন। 21শে আগস্টের স্প্লিন্টারেও এখনো শরীরে নিয়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মী বেঁচে আছেন। কি করে রাবার বুলেটের গুলিতে মৃত্যু ঘটলো আবু সাইদের? জুলাই আন্দোলনের দ্বিতীয় বছরে যখন বারবার প্রশ্ন উঠছে যে জুলাই আন্দোলনের অনেক কিছুই আসলে সাজিয়ে গুছিয়ে জায়গা মতো ভিডিও ক্যামেরা বসিয়ে জায়গা মতো ছবি তৈরি করে এবং বয়ান তৈরি করে সারা বাংলাদেশের মানুষকে একাত্ম করতে বা ক্ষুব্ধ করে তুলতে তৈরি করা হয়েছিল কিনা, তখন আবু সাইদের মতো এক নিঃশঙ্ক সাহসী তরুণের মৃত্যু মাথার পেছনের ক্ষত থেকে হলো নাকি পুলিশের রাবার বুলেটে হলো, রাবার বুলেটে কিভাবে হলো, এসব প্রশ্নের উত্তর না মিললে সম্ভবত এই বিভক্তি কাটিয়ে ওঠা কঠিন হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আবু সাইদের পিতার আদালতে দেওয়া সাক্ষ্য ধামাচাপা দিতে পত্রপত্রিকায় ফোন করেছেন, ধমক দিয়েছেন, সাক্ষ্য বদল করে ফেলেছেন, কিন্তু তাতেও গেঞ্জিতে কেন যে ছিদ্র নাই বুলেটের সে প্রশ্নের উত্তর আসলে শেষ পর্যন্ত পাওয়া যায় না।